কি আমরা কি চাই? সংস্কার চাই। আমাদের আর কোনো চাও নাই, আমাদের ক্ষমতা না হলেও হবে। দেশকে সংস্কার করেন, দেশের মানুষকে ভালো থাকতে দেন। আমাদেরকে আঘাত করার চেষ্টা করছে, এটা কিন্তু আসলে দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এটা আপনি যদি ইভেন বিএনপিও হন, এটা দেশের জন্য আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। তার মধ্যে একটা রাষ্ট্র নিয়ে পরিকল্পনার একটা যুদ্ধ চলুক, যে কারা ভালো করছে, এনসিপি ভালো করছে না অন্য কোনো দল ভালো করছে, তাদের মধ্যে প্রতিযোগিতা হোক। তা আমি আজকে ফেসবুকে লিখলাম, ধরেন একটা এলাকায় একটা দোকান, সেই দোকানে চাল ডাল কিনতে হয় আপনাকে। এখন সেই দোকানই তো ওনার মন মতো দাম বাড়াবে, আপনার সাথে ঝগড়া হলে উনি আপনাকে জিনিসপত্র দিবে না, তাই না? তো এই জন্য কি হয়, এলাকায় ধরেন 10টা দোকান 20টা দোকান হলে জনগণের জন্য ভালো। তেমনি বাংলাদেশে পার্টি থাকা, এই হাসনা সার্জিস নাহিদদের মতো ইয়াং জেনারেশন থাকা, যারা ক্ষমতাকে প্রশ্ন করে, সাহসী নারী নেতৃত্ব থাকা, সাহসী তরুণ থাকা, এটা খুবই জরুরি। এই জন্য আমরা কি করেছি, আমি বলেছি যে আমাদের ভাইরা যেমন খুব ইয়াং বয়সে, 27-28 বছর বয়সে তারা সংসদে নেতৃত্ব দিচ্ছে, এরকম নেতৃত্ব আমরা চাই যারা খুব অল্প বয়সে বিভিন্ন এলাকায় চেয়ারম্যান মেম্বার হবে। কারণ কি, আমরা কিন্তু একটা উদাহরণ দেখিয়ে দিয়েছি যে দেখেন হাসনা নাহিদ এরা সংসদে গিয়ে কত ভালো জনগণের কথা বলছে। তারা কিন্তু 5-10 মিনিট কোনো তোষামোদি করছে না, তারা দলীয় তোষামোদি করছে না, তারা কিন্তু ভালো কথা বলছে। তো এই যে আমরা ঘুরে বেড়াচ্ছি, এত হামলা মামলা হচ্ছে, বা কখনো ধারণা করছি যে আমাদেরকে আঘাত করার চেষ্টা করছে, এটা কিন্তু আসলে দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এটা আপনি যদি ইভেন বিএনপিও হন, এটা দেশের জন্য আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। ধরেন আমরা যখন কোনো এলাকায় যাই, বিএনপির যারা সংস্কারপন্থী আছে, যারা চিন্তা করে যে দেশকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব, যারা বেগম জিয়ার আদর্শের রাজনীতিটা করে, তারা কিন্তু অনেক সময় বলে যে আপা আমি বিএনপি করি, আমি এই জিনিসটা চাই, এই পরিবর্তনটা চাই, আমি কিন্তু বলতে পারি না। কিন্তু আপনি বলেন, আমি আমার দলের বিরুদ্ধে গিয়ে বা দলের নেতাদের গিয়ে বলতে পারি না, কিন্তু আপনি বলেন কেন বলে? তারা চায় দেশটা সংস্কার হোক। সবাই তো আর ট্রু যে একটা অংশ তো আছে যারা চায় যে এই চাঁদাবাজি হামলা এগুলো বন্ধ হোক, তাই না? তো সবাই তো না। এই জন্য এই যে তরুণরা দাঁড়িয়ে আছে আমার পাশে, যারা ক্ষমতাকে প্রশ্ন করে, তাদের অনেক বেশি দরকার। এবং দেখবেন এই যে ভিড়, এটা কিন্তু সবাই এনসিপি করে না, কিন্তু এরা এদেরকে ভালোবাসে, তাই না? এরা চায় যে আমরা বেঁচে থাকি, আমরা ক্ষমতার চোখে চোখ থেকে প্রশ্ন করি যে আপনি অমুক জায়গায় দলীয়করণ করেছেন, আপনি অমুক জায়গায় আপনার দলের লোক নিয়োগ দিয়েছেন যেখানে জনগণের অধিকার ছিল, আপনি এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন দেননি, নিজের দলের লোক বসিয়েছেন। এটা কিন্তু
সৃষ্টিশীলতা চাই, আমরা চাই, কিন্তু আমাদেরকে কারা, এই যে আমরা এত কথা বলি, সমালোচনা করি, বা আমরা তাদের ভুলগুলো, এই ভুলগুলো তো তারাই আমাদের হাতে তুলে দেয়, তাই না? এই যে আলিফের চোখটা গেল, এটা এটা আমার মনে হয় বিএনপির যারা, মানে যার মধ্যে মনুষ্যত্ব আছে, একটা 10 বছরের ছেলের চোখ গেছে, সে নিজেও এটার জন্য লজ্জিত, অবশ্যই লজ্জিত। তো এই জায়গা থেকে আপনাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে যে আপনারা সংস্কারের রাজনীতিটাই ধরে রাখবেন। আমাদের একমাত্র চাওয়া কি? দেশ সংস্কার। আমরা কি চাই? সংবিধান সংস্কার হোক। এই যে পুলিশ ভাইরা, পুলিশ ভাইদের কিন্তু আসলে আমরা অনেক সময় রাগ করি যে ভাইরা কেন কিছু বললো না, আমাদের উপরে আঘাত আসলো, কেন কিছু বলবো না, কিন্তু ওনারা তো হুকুমের গোলাম হয়ে যায় একটা সময়, হুকুমের, মানে ওনারা তো, আমি বলি, ওনাদের কিছু করার থাকে না, ওনাদের হাতে কিছু থাকে না, ওনারা চাকরি করে, সিস্টেমটা এমন যে ওনাদের ওই কথাই শুনে চলতে, এটা শুধু পুলিশের জন্য না, এটা কিন্তু ওই যে অ্যাডমিনেও এরকম। তা আমরা এই সিস্টেমটার পরিবর্তন চাই, আমরা চাই যে দেশে এমন একটা, মানে এমন একটা পরিবর্তন আসুক, যেই পরিবর্তনে পুলিশ নিজের মতো কাজ করতে পারে, কোনো দলের হয়ে কাজ না করুক। আমরা চাই দেশের সংবিধান সংস্কার হোক, এমন নীতি তৈরি হোক যেই নীতিতে কোনো দল আর হাসিনা না হয়ে উঠতে পারে। আমি আজকে একটু মানে বোঝানোর মতো করে বললাম যে এই জায়গাটা আপনারা মাথায় রাখেন যে আমরা কয়েকটা জিনিস চাই। আমরা কি চাই? দেশ সংস্কার চাই। পুরনো সকল যে বন্দোবস্ত, এই বন্দোবস্তটাকে আমরা ভেঙে ফেলতে চাই। তা না হলে আমাদের সন্তানদেরকে বারবার জীবন দিতে হবে, আলিফদের বারবার চোখ দিতে হবে, এই কন্টিনিউয়াস একটা প্রসেস আমরা এটা চাই না। সো এনসিপি মাঠে দাঁড়িয়েছে, আমরা বেগম জিয়া মৃত্যুর আগ পর্যন্ত যে সংস্কারের কথা বলে গেছে, এই সংস্কারের জন্য আমি লড়াই করব, হাসনা, সার্জিস, নাহিদ, বাংলাদেশের এনসিপি এবং আপমর জনসাধারণ লড়াই করবে। বিএনপি যদি বেগম জিয়ার আদর্শ ভুলেও যায়, বেগম জিয়ার সংস্কৃতি ভুলেও যায়, আমরা সবাই মিলে তাদের যে সংস্কারের গল্প, যে সংস্কারের কথা জনগণের মাঝখানে পৌঁছে দিব। এবং দেখবেন একদিন বিএনপিও যারা সংস্কারপন্থী, তারা একদিন ঠিকই আমাদের সাথে এসে আমাদের কাঁধে কাঁধ মিলাবে। কারণ বেগম জিয়ার আদর্শ ছিল বাংলাদেশকে সংস্কার করা। তিনি কখনোই কোনো চাঁদাবাজি, এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোন সময় প্রিভিলেজ দেয় নাই, দিছে কোনোদিন দেয় নাই। এবং তিনি চেয়েছেন দেশ সংস্কার হোক, তিনি চেয়েছেন দেশের সংবিধান সংস্কার হোক। তা আমরা সবাই সংস্কারের পথে থাকবো। কি আমরা কি চাই? সংস্কার চাই। আমাদের আর কোনো চাও নাই, আমাদের ক্ষমতা না হলেও হবে। দেশকে সংস্কার করেন, দেশের মানুষকে ভালো থাকতে দেন। সবাইকে আসসালামু আলাইকুম। বলা ভাঙা এই জন্য স্লোগান হবে না।
আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। এটার জন্য সেই দলের প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, যে যেই কাজ করবে যদি সেটা সমালোচনার হয়, যত বড় ক্ষমতাসীন হোক, আমরা তার বিরুদ্ধে সমালোচনা করব ইনশাআল্লাহ। একটা জিনিস, আমরা যেহেতু নিজের নির্বাচন করেছি, এলাকায় নিয়মিত যাওয়া হয়, আমি আমার এলাকার অবজারভেশন বলি, বিএনপির যদি 100টা মানুষ থাকে, এই যে আমরা বলি ক্ষমতার অপব্যবহার, অফিসে অফিসে গিয়ে টেন্ডার নেওয়া, থানাকে নিজের মতো করে চালাইতে চাওয়া, হাসপাতালে ওষুধের টেন্ডার নেওয়া, খাবারের টেন্ডার নেওয়া, রাস্তাঘাটের কাজের যে ঠিকাদার তার থেকে চাঁদাবাজি করা, এই কাজগুলো 100 জনের মধ্যে সর্বোচ্চ 5 জন করে। এখন আমার বিএনপির বাকি 95 জন ভাইয়ের কাছে প্রশ্ন, ওই 5 জনের জন্য আমার হাসপাতালে আমরা চিকিৎসা পাই না, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পাই না, আমার রাস্তা নষ্ট হয়ে যায়, আমার প্রত্যেকটা জায়গায় লুটপাট হয়, চাঁদাবাজি হয়, আপনি 95 জন কেন ওই 5 জনের কুকর্মের দায় নিবেন? সরকার, তারেক রহমানের সরকার এসে 5 মাসের মাথায় একজন কিশোরের চোখ কেড়ে নিলেন। আমরা বুঝতে পারছি এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা গণভোটের গণরায় মানে নাই, তারা স্বাধীন পুলিশ কমিশন করে নাই, অর্থাৎ তারা সন্ত্রাস নির্ভর তারা একই রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে, যেটা আগে ছিল সেটাকেই তারা অব্যাহত রাখছে। এবং যিনি স্থানীয় এমপি, যিনি একজন হুইপ, তিনি যেখানে দলকে নিয়ন্ত্রণ করার কথা তিনি নিজেই সন্ত্রাসী পালছেন, এবং তার অনুসারীরা এখানে দিবালোকে এবং সন্ধ্যার সময় সকলের সামনে স্পষ্টভাবে হামলা করেছে। এখন হামলা হয়েছে, আমরা এখন পর্যন্ত কেউ গ্রেফতার দেখিনি, কারণ পুলিশ বলছে মামলা হয়নি। ফলে মামলা করার জন্য আমাদের বিক্ষোভ মিছিলকে কিন্তু আমরা স্থগিত করেছি, যেহেতু 144 ধারা এবং পুলিশ অনুরোধ করেছে আমাদেরকে। আমরা মামলার জন্য আসতে দিয়েছি, তারা মামলার জন্য আমাদেরকে প্রথমে আসতে দেয়নি, বাধা দিয়েছে কয়েক দফায়। আমাদের মাহমুদা মিতু, ওনার গায়ে হাত তুলেছে পুলিশ, এবং কিন্তু আমরা বলেছি মামলা না নিয়ে আমরা মাঠ ছাড়বো না, আমরা হবিগঞ্জ ছাড়বো না। হবিগঞ্জের মাটিতে প্রয়োজন আমাদের লাশ পড়ে থাকবে, কিন্তু আমরা মামলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং একটা পর্যায়ে পুলিশ মামলা করতে আমাদেরকে এই ক্যাম্পে নিয়ে এসেছে। আমরা অভিযোগ দায়ের করেছি, তারা 2 ঘন্টার মধ্যে, রাতের মধ্যে বলেছে মামলার কোর্ট দিবে। এবং আপনারা দেখতেছেন, আশেপাশে শুনতেছেন যে সন্ত্রাসী বাহিনী, যে স্থানীয় এমপির এবং বিএনপির সন্ত্রাসী বাহিনীরা তারা কিভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। আপনি দেখেন গত 16 বছর তাদের এই উল্লম্ঘন কোথায় ছিল। যখন বালুর ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়ার বাসভবন আটকে রাখা হয়েছিল, আজকে তারা সেই ট্রাক বসিয়েছে, তো তাদের হিম্মত হয়নি তখন সেই ট্রাক সরানোর। গত 16 বছর তাদের হিম্মত কতটুকু বাংলাদেশের জনগণ কিন্তু দেখেছে। সাধারণ মানুষ যদি গণ অভ্যুত্থানে নেমে না আসতো, ছাত্ররা নেমে না আসতো, এই গণ অভ্যুত্থান সফল হতো না। আপনি যদি বলেন এখানে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কটূক্তি করেছে, এটা বলেছে সেটা বলেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা আমাদের দলের যে কেউ যদি প্রচলিত আইন বিরোধী, আইন লঙ্ঘন করে কোনো বক্তব্য দেয়, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে, আইন অনুযায়ী সেটা ব্যবস্থা নেওয়া হবে। তিনি যদি রাজনৈতিক মূল্যবোধ বিরোধী কোনো বক্তব্য দেন, সেটার বিচার জনগণ করবে, ভোটে জনগণ রায় দেবে, জনগণ সেটা বিচার করবে। কিন্তু ছাত্র দলের বা বিএনপির বা কোনো সন্ত্রাসী তো সেটা বিচার করার কোনো এখতিয়ার নাই, কিন্তু তারা সেটা করছে। আর যদি কটূক্তির কথা বলেন, যে এক্স প্রেসিডেন্ট, যে ফ্যাসিস্ট চুপ্পু, তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করেছেন। তাদের যদি হিম্মত থাকে, তাদের যদি শরীরে পোষণ থাকে, তাহলে তারা যে সেই এক্স চুপ্পুর বিরুদ্ধে কথা বলুক, চুপ্পুকে গ্রেফতার করুক, সেই হিম্মত কিন্তু এই সরকারের নাই। যে আমরা এই বিএনপি ছাত্রলীগ হয়ে
প্রোগ্রাম করেন, শিক্ষার্থীদের সাথে হ্যান্ডশেক করে তিনি শিশু বান্ধব একজন প্রধানমন্ত্রী ইমেজ তৈরি করছেন। একই সময় হবিগঞ্জে নেতা কর্মীদেরকে রড পাইপ দিয়ে পিটিয়ে তাদেরকে আহত করছে নৃশংসভাবে। একই সাথে আমরা বলতে চাই, হবিগঞ্জে হামলার প্রতিবাদে আগামীকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগরে এনসিপির জেলা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আজকের এই প্রোগ্রামে আরো বক্তব্য রাখবেন ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, যুব শক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং ইসাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি। আমি নেতা কর্মীদেরকে শান্তভাবে প্রস্থান করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় ছাত্র শক্তির সংগ্রামী সচিব আবু বকর মজুমদার। আপনাদের ক্যামেরাটা নিচে নামান, আমি ছবি পাচ্ছি না। ক্যামেরাটা নিচে নামান, আগে নিচে নামান, পাচ্ছি না আমি ভাই, আমি পাচ্ছি না, নিচে নামান। ভাইয়া ক্যামেরাটা আপনি নিচে নামান, আপনি নিচে পাচ্ছেন। সেই সরকার 5 মাসের মাথায় এসে রাজনৈতিক সমস্যায় হামলা চালাচ্ছে। আমরা যে ফ্যাসিলিটি আমল দেখেছিলাম, সেই আমলে আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে হামলা চালাতো। আজকে সেই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমরা যে কাগজের স্বরাষ্ট্রমন্ত্রী দেখছি, এই কাগজের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, ওনার আমার মনে হচ্ছে আগামী 6 মাসের মধ্যে প্যান্ট খুলে যেতে পারে। বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবস্থা, বাংলাদেশে বিএনপি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে যেভাবে জনগণ এবং ভিন্ন মতের উপর হামলা চালাচ্ছে, বাংলাদেশের জনগণের সালাউদ্দিন সাহেব প্যান্ট খুলে ফেলবে। উনি যে স্কুটার হয়ে সংসদে ঘুরেন আর বড় বড় বক্তৃতাবাজি করেন, ওনাকে বলবো আপনার বক্তৃতাবাজি এইসব স্যুট বুট ছেড়ে জনগণের কাতারে গিয়ে জনগণের খবর নেই। আপনাদের বিএনপি, আপনাদের ছাত্রদল, আপনাদের যুবদল কিভাবে বাংলাদেশের মানুষের উপর হামলা চালাচ্ছে। প্রিয় বন্ধুগণ, বিএনপি হচ্ছে বর্তমান সময়ের কাগজে আওয়ামী লীগ। যে বিএনপির এখনো সাংগঠনিক মেরুদণ্ড শক্তিশালী হয়নি, সেই বিএনপি দেখছি যে সারা দেশে হামলা চালাচ্ছে। আমরা ক্যাম্পাসগুলোতে ইতিমধ্যে দেখেছি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেতাদের উপর হামলা করেছে, সাংবাদিক সমিতির উপর হামলা করেছে, আজকেও হবিগঞ্জের সাংবাদিকদের উপর হামলা করেছে। বন্ধুগণ, এই ধরনের পরিস্থিতি এই বাংলাদেশে জুলাই পরবর্তী ছাত্র জনতা চায় না। এবং আমরা ছাত্র শক্তির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, ক্যাম্পাসগুলোতে এবং ছাত্রদল সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টি করে তাহলে ছাত্র শক্তি এই জায়গায় প্রতিরোধ করতে যথেষ্ট। আপনারা ভালো থাকবেন। সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবার বক্তব্য রাখবেন। অ্যাডভোকেট তরিকুল ইসলাম। আমি দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার 6 মাসও হয় নাই, বিএনপি তার সন্ত্রাসী রূপ উন্মোচন করেছে। আজকের এই হামলার মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি জুলাই বিপ্লব থেকে কোনো শিক্ষা নেয় নাই, বিএনপি আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে কোনো শিক্ষা লাভ করে নাই। বিএনপি আওয়ামী লীগের 17 বছরের ফ্যাসিবাদ থেকে বিএনপি শিক্ষা নিয়েছে, তবে এই বাংলাদেশের মধ্যে গণতন্ত্রের মোড়কে আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে হয়। আমরা ভেবেছিলাম বিএনপি আওয়ামী লীগের পথে না হেঁটে প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে হাঁটবে, বিএনপি প্রাতিষ্ঠানিক দখলকারীদের দিকে না হেঁটে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে। কিন্তু আমরা গত 6 মাসে বিএনপির যে রূপ দেখেছি, সেই রূপের মাধ্যমে জনগণের কাছে তা স্পষ্ট হয়ে গিয়েছে এই বাংলাদেশের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিনই বিএনপির পক্ষে ক্ষমতায় আসা সম্ভব নয়। বিএনপি যখন বুঝতে পেরেছে এই বাংলাদেশের মধ্যে
বিএনপি ক্ষমতায় চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছে অলরেডি। বিএনপি ক্ষমতা চালাইতে পারবে না, দে আর দ্য রাবিশ পার্টি। তো বাংলাদেশের আসলে আমি তারেক রহমানের যেটা বলবো সেটা হলো, তারেক রহমানের হলো বাংলাদেশের ডিপ পলিসির ক্ষেত্রে ওই জায়গায় মানে বুঝটা নাই যে উনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাবে। ফলত একবার ভর করে সালাউদ্দিনের উপরে। আর সালাউদ্দিন হলো ওই যে ওনার মির্জা ফখরুলের যে মেয়ের জামাই, ওনার নাম কি যেন, ফাহাম ভাই একটা শব্দ বলেছিল, ডেসপিকেবল ... ওইটা হলো সালাউদ্দিনেরই। এটা হলো উনি ওনার জন্য এই শব্দটা বলেছিলেন। এই জন্য হলো এরপরে একবার ভর করে, একবার হলো অন্যজনের উপরে ভর করে, এগুলা দিয়ে এভাবে মানে চলবে না। আপনাদের দায়িত্ব নিতে হবে ইনশাল্লাহ। ভবিষ্যৎ এনসিপি হলো ক্ষমতার লিড দিবে এবং এই জেনারেশনে যারা আছে তারাই আবার এই বাংলাদেশ লিড দিবে। ভয় পাওয়ার কোনো কিছু নাই। দিনের বেলায় ভয় দেখায়, ওগুলো হলো রাতের বেলা হলো মাদক চোরাচালান, গুন্ডা সন্ত্রাসের কাজ করে। আমরা ইনশাল্লাহ রাত থেকে ওদেরকে পাহারা দিব, সবগুলাকে সাইজ করবো ভবিষ্যতে ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভিডিও নাই, আমাদের কোনো হলো চাঁদাবাজির রেকর্ডও নেই, আমাদের কোনো দুর্নীতির রেকর্ডে নেই, আমাদের কোনো হাওয়া ভবনের রেকর্ডও নেই। এই জন্য হলো আমরা বাংলাদেশে সব সাহস নিয়ে দাঁড়িয়েছি। আর আপনারা যারা একটু ভিডিও টিডিও বের হবে এরকম, আমরা আগে বলবো সংগঠন ছেড়ে দিন। আর জামায়াতের ওই লোকটা খুব ভালো কাজ করেছে, সব পলিটিশিয়ানকে সতর্ক করে দিয়েছে। এখন আর কারো পাবলিশও হবে না ইনশাল্লাহ। তারেক রহমান খুবই উইক পার্সন, খুবই দুর্বল পার্সন। এই দুর্বল মরাকে গিয়ে ধরছে যে ঠিক আছে তোমাকে আমি ক্ষমতা নিয়ে আসি, কিন্তু আমাকে তুমি সব দিতে হবে। এবং যিনি নৌবাহিনী প্রধান করেছেন, আপনারা হয়তো এগুলো লক্ষ্য রাখেন না, হি ইজ নট দ্য গুড পার্সন। এবং আমরা যদি আমাদের নৌ সেক্টরকে ঠিক না করতে পারি তাহলে বাংলাদেশের সাগর আমরা কিভাবে রক্ষা করব? আপনি দেখবেন ডিফেন্সের ক্ষেত্রে এগুলো নিয়ে তো কথা বললে আর্মিরা খুব জ্বলে তেলে মানে উঠে, খুবই ভয়াবহ অবস্থা। মানে দুর্নীতির এত মহা উৎসব চলে সেখানে, এবং রাজনীতিতে এত বেশি ইন্টারফেয়ার করে তারা। আমরা তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, আপনারা যদি রাজনৈতিক ফিল্ডে আসেন তাহলে আমরা রাজনীতি ছেড়ে চলে যাই। আপনারা বাংলাদেশে, তাহলে আমরা বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য কাজ করি, আমরা বাংলাদেশের ডিফেন্স পলিসি নিয়ে কাজ করি। আপনারা সবাই এত রাজনীতি নিয়ে ইন্টারেস্ট চলে রাজনীতিতে চলে আসেন, এবং রাজনীতিতে ওনারা মনে করে অনেক টাকা আছে এগুলো রাজনীতিতে আসে। তা আমরা বলবো যে এখন হলো মেজর হাফিজকে স্পিকার করা হয়েছে, ফলত স্বভাবতই স্পিকার যদি চলে যায় তাহলে হলো একটা শূন্যতা সৃষ্টি হয়। শূন্যতা সৃষ্টি হলে অটোমেটিকলি সেখানে হলো দায়িত্বটা হলো স্পিকারের কাছে চলে যায়। দেখবেন এই সময় অনেকগুলো ডিগ্রি জারি হবে এবং অটোমেটিকটা দায়িত্বটা চলে গিয়েছিল স্পিকারের কাছে। স্পিকার হলো ক্যান্টনমেন্টাল। ক্যান্টনমেন্ট বিশ্বাস করে এই আর্মি ইজ অলওয়েজ আর্মি। আমরা সৈনিক থেকে মেজর পোস্ট পর্যন্ত ওয়েলকামিং পেয়েছি, কিন্তু যারা হলো দুর্নীতির মহা উৎসব, খুব ভালো পলিটিশিয়ান হয়েছে আর্মির মধ্যে, তাদের থেকে আমরা ওয়েলকামিংটা পাইনি। এবং আমরা যে বাংলাদেশে পরিবর্তন করতে চেয়েছি, সারা সেই পরিবর্তনের জায়গাটা হলো বেস্ট দিয়েছে। যেমন আপনাদের একটা স্পেসিফিক নলেজ দেয়, আমরা যখন সেই গণভবনে বসেছিলাম সরকার গঠনের জন্য, তো ওয়াকার সাহেব একটা কথা বলেছিলেন, আমার এখনো স্পষ্ট স্মরণ আছে। ওয়াকার সাহেব বলতেছিলেন যে আমি একটু সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করি, আমি কোনো দুর্নীতির পক্ষে না এবং আমি কোনো চাঁদাবাজি এগুলোর পক্ষে না। তো ওই ব্যক্তিটাই যখন তারেক রহমানের চাঁদাবাজিকে সায় দিয়েছে, ওই ব্যক্তিটাই যখন তারেক রহমানের মতন একজন দুর্নীতিবাজকে হলো ক্ষমতায় বসিয়েছে, তখন ওনার সততা নিয়ে প্রশ্ন আছে। এই জন্য আমি ওনাকে বলি, যখন দাঁড়িয়ে রেখে আর্মি প্রধান এসেছে, তা আমি বলি যে শেষ বয়সের মানুষের হলেও মানে ভূতে ধরে। ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখা শুরু করে, এবং তার যদি এটা রিয়েলি অনুভূতি নিয়ে শুরু হয় তাহলে সেটাকে আমি ওয়েলকাম জানাই। এবং আমি মনে করবো যে দাঁড়িয়ে একটা সুন্নাত, এই সুন্নতের রেসপেক্টের জায়গাটা যদি কেউ রাখে সেটা তো ওয়েলকাম। উনি আমাদেরকে একটু ভেলকিবাজি দেখানোর জন্য চেষ্টা করতেছে। এবং আমরা যখন সেখানে বলেছিলাম যে প্রোক্লেমেশন দিব, তখন চিফ অফ আর্মি আমাদেরকে বললেন যে আমি দেশের বাইরে আছি, একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভিন্ন দিকে, জাসদের মতন তোমরা হয়ে যেতে পারো, আমি দেশে আসি তারপর একটা ব্যবস্থা নেব। তো সেই সময় আমরা বলেছিলাম ঠিক আছে আর্মিও দেশে আসুক। ইউনূস স্যারও ওই সময় হলো দেখলাম যে প্রেসিডেন্ট হওয়ার জন্য রাজি না, পরবর্তীতে কিন্তু আমরা সেটা থেকে সরে আসি। তো ফলত আর্মি রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছে, এবং এই যে চুপ্পুর যে যাওয়ার পরে মেজর হাফিজকে দিয়ে কে করে, আমি জনগণকে এটার প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এখানে আরেকটা হলো, রাজপথে হলেও ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা আছে, ওনার নাম হলো মাহাদি মনে হয়, হ্যাঁ মাহাদি আমিন। তো ওনার হলো নতুন করে খায়ের যাচ্ছে হলো শিক্ষামন্ত্রী হওয়ার, এই জন্য হলো রাস্তায় কোলাপাই নামায় দিছে আন্দোলন করে মিলনকে পদত্যাগ করানোর জন্য। আমি বলবো যে সরকারের মধ্যেই সর্ষের মধ্যেই ভূত আছে, এবং এই যে বাচ্চাদেরকে ব্যবহার করা হলো এটার পিছনে কিন্তু এই মাহাদি আমিন দায়ী।
তো আমরা চাইবো যে যারা এই ধরনের অস্থিতিশীল সৃষ্টি করে, এই ধরনের লোক যাতে শিক্ষামন্ত্রী ভবিষ্যতে না হইতে পারে। আর ক্যান্টনমেন্টের কোনো লোক আসলে রাষ্ট্রপতি হওয়া উচিত না। আমি মনে করি রাষ্ট্রপতির যে কার্যালয়, এটাকে সামরিক কারখানা বানানো উচিত না। রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বজন যিনি রয়েছেন, কোনো সিভিল সোসাইটির আমলাকেও, যেমন নাসিমুল গনির নামও আমরা শুনতে পাচ্ছি, তাকেও দেওয়া উচিত না, সজ্জন কাউকে দেওয়া উচিত। আমরা ওই সময় প্রপোজাল দিয়েছিলাম যে আমাদের সময় যদি রাষ্ট্রপতি হইতো এবং খালেদা জিয়াকে আমরা অ্যাকসেপ্ট করে নিতাম, কোনো প্রবলেম ছিল না। তো এই সময় হলো সজ্জন যিনি রয়েছেন তাকে রাষ্ট্রপতি। তো বিএনপির কি করে আল্লাহ জানে, সে যখন প্রধানমন্ত্রী প্রটোকল অফিসার বা এই ধরনের রাশেদের মতো লোকদেরকে দিয়ে দেয়, রাষ্ট্রপতি যার কাকে বসাবে সেটা তো আমাদের কোনো কল্পনার বাইরে। আপনারা বুঝতেছেন যে আমাদের হলো গ্রেট কনসার্নে আমরা রয়েছি। একদিকে বিজেপি চাচ্ছে অখণ্ড ভারতের মধ্যে তারা চাচ্ছে এখানে হলো বাংলাদেশকে তারা স্বাধীন করবে না। আমি যখন ইরানে গিয়েছিলাম, আমি ওইখানে অনেক ইন্ডিয়ান ডিপ্লোমেটের সাথে কথা বলেছিলাম। সেখানে সাবেক ফরেন মিনিস্টার ছিল, তারপরে ইন্ডিয়ান বিভিন্ন চিফ মিনিস্টার ছিল, আমি তাদের সাথে কথা বলেছিলাম। তো তারা যেটা তাদের পলিসি, আমি যেটা বুঝতে চেষ্টা করলাম, তারা বাংলাদেশে স্বাধীন করবে না, কিন্তু বাংলাদেশকে গরুর মতন সারাদিন হলো দুধ শোষণ করবে। এবং এই ইকোনমিক জায়গাটা হলো আপনাদের যুবশক্তিকে দাঁড়াইতে হবে। আপনাদেরকে অনেকে বলবে যে চাকরিতে ঢুকো, চাকরি না, ব্যবসা করতে হবে, চাকরি মানুষদেরকে দিতে হবে। যারা গাড়ির পিছনে দৌড়ায় সবগুলোরে নিয়ে আসা হলো, যেহেতু এগুলো অশিক্ষিত, দারোয়ানের চাকরি দিতে হবে, আপনারা ব্যবসায়ী হবে। এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আপনাদের যিনি সভাপতি সেক্রেটারি, তারা খুবই গুছান, মানে তারা খুবই আপনাদের গুছানো একটা ফরম্যাট রেডি করতেছে। আশা করি যে আপনাদের এই জায়গাটা খুব ভালো জায়গায় হবে। এবং দুজনেই শিক্ষিত, একজন বুয়েটের, একজন ঢাকা ইউনিভার্সিটির, দুজনেই খুব সজ্জন ব্যক্তি। এবং আশা করি যে আপনাদের মধ্যেও নারীদেরও অংশগ্রহণ আছে, ভবিষ্যতে আরও বেশি অংশগ্রহণ থাকবে। ভবিষ্যতে আপনাদের হাত ধরেই কিন্তু এনসিপির একটা ব্যাকবোন কিন্তু আপনাদের নেতৃত্বে বিপ্লবটা হবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের নষ্ট করবেন না, প্লিজ রিকোয়েস্ট। টাকা লাগবে, পয়সা লাগবে, ব্যবসা করেন। ব্যবসা করলে অনেক টাকা পাওয়া যায়। এইটুকু যদি বুদ্ধি না থাকে তাহলে হলো বাংলাদেশের রাষ্ট্র চালানো যাবে না। আমি অন্যান্য দেশে গিয়ে দেখেছি তরুণ প্রজন্ম যারা হলো অনেক টাকার মালিক হয়ে গেছে, টেকনোলজিক্যাল বিজনেস আছে, অনেক বিজনেস আছে, আপনারা সেগুলো করেন। বিএনপির মতন তো ওই পথে যাওয়া লাগবে না যে কারণ বাজারে মাছের ব্যবসা করবেন। এতটুকু তো আমাদের মেধা আছে, ঠিক না? সবাই আমরা শিক্ষিত। আপনাদের মনে সময় বেশি নিয়ে গিয়েছি, তো আমাদের জায়গাটা খুবই কনক্রিট। ফরেন পলিসির ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। আপনাদের পাঠচক্র চালু করতে হবে। আমি প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলবো অ্যাটলিস্ট 7টা একটা পাঠচক্র চালু করেন। আপনারা কিছু বই পড়াশোনা করেন, কারণ আমাদের আর মানুষের সমস্যার সমাধান কল্পে আপনারা এগিয়ে যান। আমরা তরুণরা খুব বিপদে আছি। আমি বিভিন্ন পদযাত্রায় গিয়ে দেখেছি হতাশার চোখ তরুণদের মুখে। কারো চাকরি নাই এবং কারো ব্যবসা নাই, কোনো কিছুই নাই। আপনারা তাদেরকে যদি একবার দায়িত্ব নিতে পারেন, আগামী বাংলাদেশটা আপনাদের হাতে হবে ইনশাআল্লাহ। আজকে দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে আবার নতুনভাবে বাংলাদেশটাকে সাজাইতে পারি। তবে এটা কিন্তু সত্য কথা, বিএনপি ক্ষমতায় চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছে অলরেডি। বিএনপি ক্ষমতা চালাইতে পারবে না, দে আর দ্য রাবিশ পার্টি। এবং যারা এখানে চালাচ্ছে, এটা কারা চালাচ্ছে জানেন? এটা হলো হাওয়া ভবনের কিছু লোক। হাওয়া ভবন হলো একটা নির্দিষ্ট উশৃঙ্খল যুবকের গোষ্ঠী। এই যুবকগুলোর মধ্যে সিলভার লাইনের ছিল গিয়াসউদ্দিন আল মামুন। আমার জেলে তাকে দেখার সুযোগ হয়েছিল। খুবই ভালো স্যান্ড লাগাইতো, পুরা মানে জেল খুব ভালো স্যান্ডে সুগঠিত হয়ে যেত, মানে অনেক টাকা খরচ করতো। তো বুঝলাম আর ওই সময় তারেক রহমানের মিলে ভালোই কামাইছে তারা। তো ওই এদের মধ্যে আরো কয়েকটা আছে, যে নুরুদ্দিন অপু থেকে শুরু করে এই গ্যাংয়ে আরো অনেকগুলো লোক আছে। এবং এই গ্যাংটা আরো শক্তিশালী হয়ে গিয়েছে লন্ডনে গিয়ে। এই গ্যাংটাই বাংলাদেশের ক্ষমতা চালাচ্ছে। ফলত বাংলাদেশে কোনো আসলে সত্যিকার একটা গণতন্ত্র নাই এবং এই গ্যাং ক্ষমতা চালাইতে পারবে না। এই গ্যাং অশিক্ষিত একটা, এবং এরা ভালো পড়াশোনা নেই। যদি পড়াশোনা থাকতো তাহলে স্টুডেন্টটা বলছে যে আজকে আমার গলা পরিমাণ পানি, পরীক্ষাটা কালকে দেন, এরা স্টুডেন্টদের সন্ত্রাসী বলতো না। এখন এই স্টুডেন্টরাও বলা শুরু করছে যে এইচএসসি পাস প্রধানমন্ত্রী। তো আমি আন্দোলন করলে সমস্যা কোথায়? সেটা আমার সমস্যাটা বোঝার কথা। তো বাংলাদেশের আসলে আমি তারেক রহমানের যেটা বলবো সেটা হলো, তারেক রহমানের হলো বাংলাদেশের ডিপ পলিসির ক্ষেত্রে ওই জায়গায় মানে বুঝটা নাই যে উনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাবে। ফলত একবার ভর করে সালাউদ্দিনের উপরে। আর সালাউদ্দিন হলো ওই যে ওনার মির্জা ফখরুলের যে মেয়ের জামা, ওনার নাম কি যেন, ফাহাম ভাই। ফাহাম ভাই একটা শব্দ বলেছিল, ডেসপিকেবল ... ওইটা হলো সালাউদ্দিনেরই। এটা হলো উনি ওনার জন্য এই শব্দটা বলেছিলেন।
এই জন্য হলো এরপরে একবার ভর করে, একবার হলো অন্যজনের উপরে ভর করে, এগুলা দিয়ে এভাবে মানে চলবে না। এর আপনাদের দায়িত্ব নিতে হবে ইনশাল্লাহ। ভবিষ্যৎ এনসিপি হলো ক্ষমতা লিড দিবে এবং এই জেনারেশনে যারা আছে তারাই আবার এই বাংলাদেশ লিড দিবে। ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই দিনের বেলায় ভয় দেখায়, ওগুলো হলো রাতের বেলা হলো মাদক চোরাচালান, গুন্ডা সন্ত্রাসের কাজ করে। আমরা ইনশাল্লাহ রাত থেকে ওদেরকে পাহারা দিব, সবগুলাকে সাইজ করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভিডিও নাই, আমাদের কোনো হলো চাঁদাবাজির রেকর্ডও নেই, আমাদের কোনো দুর্নীতির রেকর্ডে নেই, আমাদের কোনো হাওয়া ভবনের রেকর্ডও নেই। এই জন্য হলো আমরা বাংলাদেশে সব সাহস নিয়ে দাঁড়িয়েছি। আর আপনারা যারা একটু ভিডিও টিডিও বের হবেন এরকম, আমরা আগে বলবো সংগঠন ছেড়ে দেন। আর জামায়াতের ওই লোকটা খুব ভালো কাজ করেছে, সব পলিটিশিয়ানকে সতর্ক করে দিয়েছে, এখন আর কারো পাবলিশও হবে না ইনশাল্লাহ। তো আমাদের এই জায়গাটা একটি কথা, সরকার আশা করে যে ভবিষ্যৎ বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা শুধু আমরা লিড দিব না, এটা আমাদের গঠন করতে হবে। এই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি, ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব। আশা করব যে যুবশক্তির নেতৃত্বে এগিয়ে যাবে এবং যুবশক্তি জায়গাটা অনেক কনক্রিট থাকবে, তারা শক্ত করে ধরে থাকবে। আর আমি হলাম একটা অবাগা মানুষ, আমি আগে একটা ছাত্র সংগঠন গঠন করে দিয়েছিলাম, ওইটা